আচ্ছা চলুন কোনো ভনিতা না করে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত ব্রিফিং নিয়ে কথা বলবো যা বর্তমান বিশ্বের টালমাটাল পরিস্থিতির জন্য একদম পারফেক্ট। এখানে মূলত অ্যাবসোলুট জাস্টিস বা চরম ন্যায় বিচারের কনসেপ্টকে বিশ্বশান্তির একটা সলিড ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। পুরো বিশ্লেষণটি মূলত ২০২৬ সালে মির্জা মাসরুর আহমদের দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল বক্তব্যের ওপর ভিত্তি করে তৈরি। চলুন দেখি কিভাবে এই কনসেপ্টটি বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের জটিল ধাঁধাগুলোকে সমাধান করতে পারে। আমাদের আজকের এই ব্রিফিংটি মূলত ৫টা ধাপে এগোবে। প্রথমে আমরা বর্তমান বৈশ্বিক হুমকির মাত্রাটা বুঝব, এরপর আন্তর্জাতিক কূটনীতির ব্যর্থতা নিয়ে কথা বলবো, তারপর দেখব যুদ্ধের পেছনের আসল রাজনৈতিক অজুহাতগুলো কী, এরপর আমরা চরম ন্যায়বিচারের নীতিটি বুঝব এবং সবশেষে কিছু প্র্যাকটিক্যাল বা কার্যকরী নির্দেশনা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, বিপর্যয়ের দ্বারপ্রান্তে। এই নীতির প্রয়োজনীয়তা বুঝতে হলে প্রথমে আমাদের বর্তমান সভ্যতার সামনে থাকা বিশাল ঝুঁকি আর বিপদের মাত্রাটা একটু মূল্যায়ন করতে হবে। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, ৭ কোটি, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঠিক এত বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছিল। সংখ্যাটা এতটাই বড় যেটা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? এটা শুধু খাতা কলমের কোনো পরিসংখ্যান নয়, বরং বিশ্বব্যাপী সংঘাতের এক ভয়াবহ বাস্তব চিত্র। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সংঘাতের পরিণতিতে সাধারণ মানুষকে আসলে কতটা চরম মূল্য চোকাতেও হতে পারে। আন্তর্জাতিক স্তরে এই যে আইনহীনতা, বিশৃঙ্খলা, এর গতিপথ কিন্তু গত কয়েক দশকে মারাত্মকভাবে বদলেছে। ১৯৩০-এর দশকে লিগ অফ নেশনসের ব্যর্থতা দিয়ে যার শুরু, ১৯৪৫ সালে জাপানে পরমাণু হামলার পর তা তেজস্ক্রিয়তার এক ভয়াবহ আন্তঃপ্রজন্মগত অভিশাপে রূপ নেয়। আর এখন আমরা আধুনিক পারমাণবিক যুগে এমন এক নজিরবিহীন আইনহীনতার মুখোমুখি দাঁড়িয়ে আছি যেখানে একটা ছোট্ট স্ফুলিঙ্গ পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। আর ঠিক এখানেই চলে আসে আমাদের মূল বক্তব্যের কেন্দ্রবিন্দু, চরম ন্যায়বিচার বা অ্যাবসলিউট জাস্টিসের ধারণা। বিষয়টা আসলে কি? সহজ কথায়, এটি এমন এক নিরপেক্ষ ব্যবস্থা যেখানে আপনি আপনার মিত্র বা নিজের দেশের স্বার্থের কথা ভেবে ন্যায্যতা আর সমতার সাথে কোনোভাবেই আপোস করতে পারবেন না। টেকসই বা দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে হলে এটি একদম প্রথম এবং প্রধান শর্ত। এবার আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি, যেখানে প্রাতিষ্ঠানিক কূটনীতির ব্যর্থতা নিয়ে একটি কাঠামোগত সমালোচনা করা হবে। বিশ্বজুড়ে এখন একটা সাধারণ ঐকমত্য তৈরি হয়েছে যে আমাদের বর্তমান কূটনৈতিক ব্যবস্থাগুলো একদমই কাজ করছে না। প্রখ্যাত অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স যেমনটা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক আইনি কাঠামোগুলো গড়া হয়েছিল সেগুলো এখন কার্যত পুরোপুরি ভেঙে পড়েছে। মানে ১৯৩০-এর দশকে লিগ অফ নেশনস যেমন অকার্যকর হয়ে পড়েছিল, আজকের দিনে আমাদের জাতিসংঘ ঠিক ততটাই অসহায় ও অকার্যকর। এই অকার্যকরতার পেছনের মূল কারণটা কি জানেন? সেটা লুকিয়ে আছে একটা বিশাল কাঠামোগত বৈষম্যের মধ্যে। একটু খেয়াল করলে দেখবেন, পুরো বিশ্বের সব রাষ্ট্রের বিপরীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাত্র ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের হাতে চরম ভেটো ক্ষমতা কুক্ষিগত রয়েছে। এই চরম অসমতাই আন্তর্জাতিক কাঠামোর কফিনে শেষ পেরেকটা ঠুকে দিচ্ছে। আর এই কাঠামোগত বৈষম্যের কারণেই জন্ম নেয় আরেকটা ভয়ঙ্কর জিনিস। রাষ্ট্রবিজ্ঞানী জন মেয়ারশাইমার যাকে খুব সুন্দরভাবে বলেছেন বিগ স্টেক ডিপ্লোমেসি বা পেশি শক্তির কূটনীতি। বিষয়টা অনেকটা এমন যে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান বুঝে শুধু সামরিক শক্তি দিয়েই সম্ভব। শক্তিশালী দেশগুলো এখানে আলোচনার টেবিলে না বসে সোজা সামরিক হুমকি দিয়ে নিজেদের ফায়দা লুটতে চায়। তো এই পেশি শক্তি ব্যবহারের জন্য তো একটা কারণ দেখাতে হবে, তাই না? আমরা এখন আমাদের তৃতীয় পর্বে ঠিক সেটাই দেখব, মিথ্যা অজুহাত ও বৈধকরণের ভূরাজনীতি। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছেন। সামরিক আগ্রাসনকে প্রায়ই মানবাধিকার বা নারী অধিকারের মতো সুন্দর সুন্দর অজুহাতের চাদরে ঢেকে দেওয়া হয়। স্পেনের সংসদ সদস্য আইরিন মন্টেরো ঠিক এই ব্যাপারটারই তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট বলেছেন যে সিরিয়া, ইরাক, আফগানিস্তান বা ইরানের মতো দেশগুলোতে অবৈধ বোমা হামলা আর সাম্রাজ্যবাদী আগ্রাসন চালানোর জন্য পশ্চিমা দেশগুলোর নারীদের অধিকারকে স্রেফ একটা অজুহাত হিসেবে ব্যবহার করে আসছে। এর সাথে যুক্ত হয়েছে আর একটা মারাত্মক দিক। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ লক্ষ্য করেছেন
যেসব রাষ্ট্রনেতারা নিজেদের দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হন তারা অনেক সময় এই ব্যর্থতা ঢাকতে যুদ্ধকে একটা স্মোক স্ক্রিন বা ধোঁয়াশা হিসাবে ব্যবহার করেন। এর ফলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় হাসপাতাল বা স্কুল তৈরির বদলে বিলিয়ন মিলিয়ন ডলার ঢালা হয় অস্ত্র কারখানায়। দিন শেষে পকেট ভারী হয় শুধু ওই মুষ্টিমেয় কিছু মানুষের। এই যে এতক্ষণ ধরে আমরা পেশিশক্তি আর মিথ্যা অজুহাতের কথা বললাম, এর কি কোনো বিকল্প নেই? অবশ্যই আছে। আমাদের চতুর্থ পর্বে আমরা জানব নীতি হিসেবে চরম ন্যায় বিচারের একটি চমৎকার ইসলামিক রূপরেখা সম্পর্কে। এই রূপরেখাটি কোনো অন্ধবিশ্বাস বা ধর্মীয় মতবাদ হিসেবে নয়, বরং আন্তর্জাতিক ন্যায় বিচারের একটি সার্বজনীন নীতি হিসেবে প্রস্তাব করা হয়েছে। পবিত্র কুরআনের ৪ নম্বর সূরার ১৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে ন্যায়ের ওপর কঠোরভাবে প্রতিষ্ঠিত থাকতে। শর্তটা এতটাই করা যে এই ন্যায় বিচার যদি নিজের পিতামাতার বা মিত্রদের বিরুদ্ধেও যায় তবুও সমতা বজায় রাখতে হবে। অর্থাৎ আপনি আপনার প্রতিপক্ষকে যে মাপকাঠিতে বিচার করবেন ঠিক একই মাপকাঠিতে নিজেকে এবং নিজের মিত্রদেরকেও জবাবদিহি করতে হবে। কোনো ছাড় নেই। একইভাবে কোরআনের ৫ নম্বর সূরার ৯ নম্বর আয়াত আমাদের শেখায় যে কারও প্রতি শত্রুতা যেন আপনাকে সুবিচার করা থেকে সরিয়ে না দেয়। এর মানে হল কোনো জাতি বা দেশের প্রতি আপনার যতই রাগ বা আক্রোশ থাকুক না কেন, আপনার প্রতিক্রিয়া কখনোই অসামঞ্জস্যপূর্ণ হতে পারবে না। চরম ন্যায় বিচারের দাবিই হল যারা আপনার সক্রিয়ভাবে বিরোধিতা করছে তাদের প্রতিও ন্যায্যতা বজায় রাখা। তো সংঘাত লাগলে সমাধানটা কি হবে? ৪৯ নম্বর সূরার ১০ নম্বর আয়াতে সংঘাত নিরসনের একটা দারুণ মডেল দেয়া হয়েছে। প্রথমে সবার উচিত একত্রে বসে মীমাংসার চেষ্টা করা। কিন্তু কেউ যদি সেটা না মানে এবং আগ্রাসন চালায়, তখন সবাই মিলে আনুপাতিক হারে শক্তি প্রয়োগ করে তাকে থামাতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল যুদ্ধ থামার পর কোনোভাবেই প্রতিশোধ নেওয়া যাবে না, বরং আগ্রাসনকারী সম্মান বজায় রেখে টেকসই শান্তির দিকে এগিয়ে যেতে হবে। এই পুরো কাঠামোর সবচেয়ে সুন্দর দিকটা হল এটি আন্তধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ সহযোগিতাকে দারুণভাবে উৎসাহিত করে। বক্তা নিজেই এর আগে ইসরায়েলি, ইরানি, ব্রিটিশ, মার্কিন এবং চীনা নেতাদের কাছে চিঠি লিখেছিলেন। আর মজার ব্যাপার হল সেখানে তিনি তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ যেমন তৌরাত বা বাইবেলের উদ্ধৃতি দিয়ে বিশ্বশান্তির পক্ষে এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন। কারণ দিন শেষে ভালো কথার তো কোনো নির্দিষ্ট ধর্ম বা সীমানা নেই, তাই না? এবার আমরা আমাদের ব্রিফিংয়ের একদম শেষ ধাপে চলে এসেছি, কৌশলগত পরামর্শ ও নির্দেশনা। এতক্ষণ যা জানলাম সেগুলোকে বাস্তবে রূপ দেব কিভাবে? এই পলিসি মেমোটা একটু খেয়াল করুন। এখানে কূটনীতিক এবং সাধারণ নাগরিক সবার জন্যই কিছু করণীয় আছে। কূটনীতিকদের কাজ হলো এই যে ভেটো ক্ষমতার বৈষম্য এবং দ্বৈত নীতি সেগুলোকে ছুঁড়ে ফেলা, আর নাগরিকদের দায়িত্ব হলো ধর্মের ভেদাভেদ ভুলে একজোট হওয়া, সরকারকে বাধ্য করা যাতে তারা অস্ত্র না কিনে মানুষের জন্য হাসপাতাল আর স্কুল বানায়। সবার সম্মিলিত চেষ্টাতেই তো পরিবর্তন আসবে। সবচেয়ে বড় সত্যিটা কি জানেন? আমাদের ওপর আগামী প্রজন্মের একটা বিশাল ঋণ রয়েছে। আমরা যদি আজ চরম ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে অনাগত প্রজন্মের হাতে এমন একটা পৃথিবী তুলে দিতে হবে যা আক্ষরিক অর্থে আগুনে পুড়ছে। সেই শিশুদের তিরস্কার ভরা দৃষ্টি থেকে মানবতাকে বাঁচানোই আমাদের চূড়ান্ত নৈতিক দায়িত্ব। তো আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু ভাবুন তো, জাতিসংঘের মতো বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে যে অচল অবস্থায় আটকে আছে তা ভাঙতে এই চরম ন্যায়বিচার বা অ্যাবসলিউট জাস্টিসের নীতিগুলোকে আমরা এই মুহূর্তে ঠিক কিভাবে কাজে লাগাতে পারি? এই নীতিগুলো কি শুধুই বইয়ের পাতায় থেকে যাবে, নাকি এগুলোই হতে পারে আমাদের বিশ্বশান্তির চূড়ান্ত চাবিকাঠি?